ডাক্তাররা গভর্নমেন্ট কোনো ইনস্টিটিউটে ভালোভাবে ফ্রিতে দেখাতে গেলে তখন ভালো করে দেখে না, অথচ প্রাইভেট প্র্যাকটিসের সময় যদি টাকা দিয়ে দেখানো হয় তাহলে সে মানে অনেক টাইম দিয়ে ধরে যে ভালো করে দেখে। তো এটা কি মিথ না এটা অ্যাকচুয়ালিতে ঘটে, বা কিরকম ডাক্তারদের মেন্টালিটি কিরকম থাকে, ডাক্তারদের হ্যান্ড রাইটিং এত খারাপ কেন, এটা কি ডাক্তাররা ইচ্ছে করে করে? গভর্নমেন্ট হসপিটাল গুলো এত নোংরা কেন? মানে এটা দায় কার, পেশেন্টের না ডাক্তারের না হসপিটাল অথরিটির না সরকারের, কার দায়টা কার? ডাক্তাররা এখনকার দিনে কিছু সাধারণ কিছু হলেও প্রচুর মেডিসিন লেখে, ঠিক আছে, প্রচুর টেস্ট লেখে। তো তাদের ধারণা যে এগুলো থেকে ব্র্যান্ডের তরফ থেকে কমিশন পাওয়া যায়, ল্যাবের তরফ থেকে কমিশন পাওয়া যায়, সেই জন্য ইচ্ছে করে লেখে। তো এটাতে তুমি কি বলবে? একটা ট্রেন্ড আছে আমাদের স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে যে কিছু হলেই মানে যদি সিরিয়াস কিছু হয় তাহলে ভেলোরে চলে যায় কিংবা নেপালে ট্রিটমেন্ট করাতে চলে যায়। তো কেন, মানে কোয়ালিটির কোনো ডিফারেন্স আছে আমাদের এখানকার ডাক্তার আর ওখানকার ডাক্তারের? না মানে ওখানকার মানে ভেলোর বা নেপালে কি এমন আছে যেটা অ্যাট্রাক্ট করছে বেশি পেশেন্ট পার্টিকে? ডাক্তাররা প্রচুর টাকা ইনকাম করে, ঠিক আছে, তো এটা কতটা রিয়েলিটি? মানে নিট ক্র্যাক করার পর কিরকম কি টাকা ইনকাম করা যায়? এখনকার দিনে পেশেন্টের হাতে ডাক্তারদের মার খাওয়া খুব কমন একটা, খারাপ কিন্তু খুব কমন একটা নিউজ, ঠিক আছে। তো কেন, মানে ডাক্তার পেশেন্ট রিলেশনশিপটা এত ডিগ্রেডেশনের কারণটা কি? দায়টা কার, পেশেন্টের, পেশেন্ট পার্টির না ডাক্তারের না কার? এই কিছুদিন আগে একটা খুব ঘটনা ঘটে গেছিল যাদবপুরে, ঠিক আছে, যেটার জন্য এখন ধারণা তৈরি হয়েছে স্পেশালি অভিভাবকদের, ঠিক আছে। তো তোমার কি মনে হয় একটা কলেজে, সেটা ধরো আমাদের স্পেসিফিক্যালি যদি মেডিকেল কলেজে ধরি, একটা কলেজে সিনিয়র জুনিয়রের রিলেশনশিপটা কিরকম হওয়া উচিত, আর মানে ইম্পর্টেন্সটা কিরকম? হাউস স্টাফ যারা করতে চায় তাদের কি ক্রাইটেরিয়া কি? একজন ইন্টার্নের হসপিটালের রোলটা কি, একজন হাউস স্টাফের রোলটা কি? এমবিবিএস এর পরে ইউপিএসসি একটা হাটকে স্ট্রিম, ইউপিএসসিটা কেন? তো যারা ধরো প্রিপারেশন নিতে চায় তোমার মতো, তো তাদেরকে তুমি কিভাবে গাইড করবে? মানে তুমি এখন কিভাবে প্রিপারেশন নিচ্ছ যদি একটু বলো। অনেকে বলেও যে খুব টক্সিক মেডিকেল ফিল্ড, বিশেষ করে পোস্ট এমবিবিএস এ, ইন্টার্নশিপে হোক বা, তো এটা কি কতটা রিয়েলিটি? এটার পোস্ট এমবিবিএস লাইফ নাকি খুব হেক্টিক, পার্সোনাল লাইফকে, ফ্যামিলিকে সেরকম ভাবে টাইম দেওয়া যায় না, বা নিজের কোনো প্যাশন থাকলে সেটাকে টাইম দেওয়া যায় না। তো এটা কতটা সত্যি? আর যদি কেউ চাই এমবিবিএস এর পরে নিজের কোনো ধরো প্যাশন আছে আলাদা হবে, সেটা কিভাবে ফলো করবে? রিলেশন ডিউরিং এমবিবিএস, এটা তুমি কি বলবো এটার, মানে তুমি পক্ষে না বিপক্ষে? আর আর এটা বলবো যে তোমার তোমার এক্সপিরিয়েন্স থেকে বলো যে এটা কিরকম, কনভার্সন রেট কিরকম? হ্যালো আর ওয়েলকাম টু দ্য নিউ পডকাস্ট। আজকে আমাদের স্পেশাল গেস্ট ডক্টর শান্তনু দা। শান্তনু দা বর্ধমান মেডিকেল কলেজে হাউস স্টাফ হিসেবে আছে এখন। তো প্রথমে থ্যাংক ইউ বলবো শান্তনু দাকে আমাদের জন্য টাইম বের করার জন্য। তো শান্তনু দার জন্য প্রথম যে আমাদের প্রশ্নটা হবে সেটা হচ্ছে যে শান্তনু দা অলরেডি এমবিবিএস লাইভ পেরিয়ে এসছে। তো একজন নিট অ্যাসপিরেন্ট বা একজন মেডিকেল স্টুডেন্ট যে ধরো এক্সপেকটেশনটা রাখে পোস্ট এমবিবিএস লাইফ হিসেবে, তো তুমি এখন সেই লাইফটা কি তুমি যে এরকম এক্সপেক্ট করেছিলে সেরকম কি সেরকম লিড করছো, না অন্য কিছু রিয়েলিটি? দেখ, যখন আমরা বেসিক্যালি নিটের জন্য প্রিপেয়ার করা শুরু করি তখন আমরা জাস্ট এমবিবিএস লাইফের ভালো দিকটাকে ভেবে সেটার জন্য প্রিপেয়ার করা শুরু করি, সেটার পজিটিভ সায়েন্সগুলোকে দেখে বা ভেবে আমরা শুরু করি। এবার ব্যাপারটা হচ্ছে, যখন আমরা পড়তে শুরু করি, আমাদের ফার্স্ট ইয়ার বল, সেকেন্ড ইয়ার বল, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, বা তারপর ইন্টার্নশিপ, পোস্ট ইন্টার্নশিপ, বিভিন্ন ফেজ থাকে আমাদের এমবিবিএসদের লাইফে। এবং সেই ফেজটা যখন আমরা একের পর এক পেরোতে থাকি তখন বুঝতে পারি যে হ্যাঁ, সেই যে জিনিসগুলো দেখে আমি এখানে এসেছিলাম সেগুলো তো পূরণ হচ্ছে, অবভিয়াসলি সেগুলো হবে, কিন্তু তার সাথে সাথে আরো অনেক ডিফিকাল্টিজও আছে সাথে, যেগুলো আমাকে ক্রস ওভার করতে হচ্ছে, বাস আমাদের সবাইকে করতে হয়। তো ইট ইজ নট আ কেক ওয়াক, যেটা আমরা প্রথমেই নিট দেওয়ার আগে যদি আমরা ভেবে থাকি যে ইট উড বি আ কেক ওয়াক, ইট ইজ নট আ কেক ওয়াক। বাট এমন নয় যে সেটা খুব বেশি প্রবলেম করবে তোর লাইফে। তুই যদি সেটার প্রতি প্যাশনেট হোস, তুই এটাকে, হার্ডেলস গুলোকে ইজিলি ক্রস করতে পারবি। তো আমার নেক্সট কোশ্চেন হবে যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে মানে অনেক মিমসও দেয়, মিমসও ছড়ায়, অনেকে বলেও যে খুব টক্সিক মেডিকেল ফিল্ড, বিশেষ করে পোস্ট এমবিবিএস এ, ইন্টার্নশিপে হোক বা, তো এটা কি কতটা রিয়েলিটি এটার? দেখ, ইন্টার্নশিপে প্রেশার থাকে, অবভিয়াসলি আমাদের প্রত্যেকটা ইন্টার্নদের প্রেশার থাকে, ইন্টার্নদের উপরে। আমাদের যারা সিনিয়র থাকে তাদের উপরও প্রেশার থাকে। আমি পুরোপুরি বলবো না যে টক্সিক নয়, বাট পুরোপুরি বলবো না টক্সিক, একটা কন্ট্রোভার্সিয়াল একটা টপিক। বাট হ্যাঁ, এই প্রেশারটা অনেক কিছু আমাদেরকে করিয়ে দেয়, যেটা আমরা হয়তো নর্মাল টাইমে, নর্মাল ফিজিওলজিক্যাল সিচুয়েশনে থাকলে আমরা হয়তো এক্সপেক্ট করতাম না সেমন কিছু করার জন্য। ঠিক আছে? তো মানে ইট ইজ মোর অর লেস যে তুই কিভাবে নিচ্ছিস জিনিসটাকে। তুই যদি অন্যজন যেটা বলছে তার পার্সপেক্টিভ ভেবে তুই যদি ভেবে দেখিস, তাহলে মনে হবে ইট ইজ ওকে, ইউ ক্যান হ্যান্ডেল দিস।
নেক্সট যে কোশ্চেনটা হবে তোমার কাছে, যে সোসাইটি ডাক্তারদেরকে খুব মানে ওরকম ভাবে একটা ছেলেকে নিটার স্টুডেন্টকে পুশ করে যে ডাক্তাররা প্রচুর টাকা ইনকাম করে, ঠিক আছে? তো এটা কতটা রিয়েলিটি, মানে নিট ক্র্যাক করার পর কিরকম কি টাকা ইনকাম করা যায়? এই বিষয়ে মানে সেরকম কিছু বলার যোগ্যতা এখন আমার হয়নি সত্যি কথা বলতে। তবে যতটুকু বলতে পারি যে তুই লাইফে যে কোনো জিনিসটাকে যখন প্রফেশন হিসেবে দেখছিস, এখনকার ম্যাটেরিয়ালিস্টিক লাইফে ইউ উইল হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য মানি, ইউ উইল হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট ফ্যাক্টর। তো তুই যখন কোনো প্রফেশনকে চুজ করছিস, তুই নিজের প্যাশনকেও যখন দেখছিস, তোকে কোনো টাইম মানে কোনো একটা সময় গিয়ে দেখতে হবে যে তার সাথে কতটা ফাইন্যান্সিয়াল তোর প্লাস পয়েন্টসগুলো জড়িয়ে আছে। তুই যদি দেখতে পাস যে তোর প্যাশনকে ফলো করতে গিয়ে তুই ফাইন্যান্সিয়ালি কোনোভাবে এগোচ্ছিস না, তাহলে অবভিয়াসলি তোর মনের মধ্যে একটা ডাউট আসবে। তোর বাকি যে ফ্রেন্ড সার্কেল বল বা তোর বাকি যে ফ্যামিলির সার্কেল বল, সেখান থেকেও তোর প্রেশার আসবে। ঠিক আছে, আলটিমেটলি তোর যে যে বিষয়টা এখানে মেন হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে তো তোর প্যাশনের সাথে তোর ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা ফাইন্যান্সিয়াল যে এফর্টটা তুই কতটা কি মেলাতে পারছিস তার উপরে। তোর প্যাশন তো থাকতেই হবে, তার সাথে তোর ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকেও তোকে দেখতে হবে। তো সাধারণ মানুষের আরেকটা কমপ্লেন থাকে আমাদের প্রফেশনের উপর, যে আমরা মানে ডাক্তাররা গভর্নমেন্ট কোনো ইনস্টিটিউটে ভালোভাবে ফ্রিতে দেখাতে গেলে তখন ভালো করে দেখে না, অথচ প্রাইভেট প্র্যাকটিসের সময় যদি টাকা দিয়ে দেখানো হয় তাহলে সে মানে অনেক টাইম দিয়ে ধরে ভালো করে দেখে। তো এটা কি মিথ না এটা অ্যাকচুয়ালিতে ঘটে, বা কিরকম ডাক্তারদের মেন্টালিটি কিরকম থাকে? হ্যাঁ, দেখ আমি আমার ইন্টার্নশিপ প্রায় শেষ, এখন 1 বছর হলো। আমি 1 বছর ধরে একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনে হাউস স্টাফশিপ করছি। হাউস স্টাফশিপ মানে পোস্ট এমবিবিএস একটা স্টাইপেন্ডারি জব বলতে পারিস তুই। ঠিক আছে, তো এটা করতে গিয়ে আমি আজ পর্যন্ত, এর আগে আমি 6 মাস গাইনি অবজে হাউস স্টাফশিপ করেছি, এখন মেডিসিন হাউস স্টাফশিপ করছি। আমার এরকম কোনো চেঞ্জ মনে হয়নি অ্যাজ সাচ যে আমি বাইরে গেলে একটা পেশেন্টকে আলাদাভাবে দেখবো এবং হসপিটালে এসছে বলে তাকে আমি আলাদাভাবে দেখবো। হ্যাঁ, একটা জিনিস হতে পারে, একটা গভর্নমেন্ট হসপিটাল বা একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন বা একটা গভর্নমেন্ট তোর জেলা হাসপাতাল, এগুলোতে তোর অনেক বেশি পেশেন্ট লোড থাকে, অনেক বেশি প্রেশার থাকে। তুই একটা পেশেন্টকে যখন দেখছিস, তোর সাইমালটেনিয়াসলি তোর সেই টাইমে অন্য একটা বেডে, পাশের একটা বেডে তোর একটা পেশেন্ট খারাপ হচ্ছে, তুই তোকে সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে। তুই একটা পেশেন্টের প্রেশার বেশি আছে সেটা লক্ষ্য করতে গিয়ে আরেকটা পেশেন্ট তোর দেখছিলিস তার গ্লুকোজ লেভেল কম ছিল, তাকেও তোকে চেক করতে হচ্ছে। তো আরো পেশেন্টকে তুই কিছু ইনভেস্টিগেশন করতে পাঠিয়েছিলিস, সেগুলো তোকে চেক করতে হচ্ছে। তো আলটিমেটলি এগুলো সবকিছু যখন তোকে চেক করতে হয়, তো কিছু না মানে পেশেন্টের হয়তো মনে হয় বা পেশেন্ট পার্টির হয়তো মনে হয় যে আমার পেশেন্টটা কম টাইম পাচ্ছে, কিন্তু তুই আলটিমেটলি বাকি সমস্ত পেশেন্টগুলোকেও তো দেখার দায়িত্ব রয়েছে। কিন্তু প্রাইভেট প্র্যাকটিসে তুই যখন যে পেশেন্টের দেখাতে আসছে, তুই ডিভোটেড টু দ্যাট পেশেন্ট অনলি। তো সেই দিকটা থেকে তুই যদি বলিস যে হ্যাঁ প্রাইভেট প্র্যাকটিসে একটু বেশি টাইম দিয়ে দেখা হয়, হচ্ছে বিকজ তুই সেই টাইমটা তুই সেই পেশেন্টটার জন্যই দিচ্ছিস, তোর সেই টাইমটা তো ডিভাইডেড নয় অন্যান্য পেশেন্টের মধ্যে। কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যখন তুই আসছিস, ইট ইজ তোর সিনারিওটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ তোকে আরো অনেক পেশেন্টসগুলোর ব্যাপারে ভাবতে হচ্ছে, আরো অনেক পেশেন্টসের কন্ডিশনসের ব্যাপারে ভাবতে হচ্ছে। অ্যান্ড এগুলোর ক্ষেত্রে ট্রায়াজ মেথডটাকে ফলো করতে হয় বেসিক্যালি। যে পেশেন্টের প্রায়োরিটি যেরকম, সেই প্রায়োরিটি হিসেবে তোকে দেখতে হয় পেশেন্টকে। এমন একটা পেশেন্ট এসছে যে তোর গ্রাস্প করছে, যে ঠিকঠাক করে ব্রিদিং ঠিকঠাক করে হচ্ছে না, সেই পেশেন্ট এসে, তার সাথে তোর কাছে একটা পেশেন্ট এসে জাস্ট বেসিক ফিভার নিয়ে। এবার সেই পেশেন্টটাকে তোকে, কোন পেশেন্টটাকে তুই আগে দেখবি, ঠিক আছে, সে তোর সিলেকশন। অ্যান্ড অবশ্যই তোর সিলেক্ট করা উচিত যে প্রথম কন্ডিশনটা বললাম। এতে তোর সেকেন্ড যে পেশেন্টটা, তার মনেই হতেই পারে যে তোর তার ডাক্তারবাবু তাকে ঠিক করে দেখলো না, ঠিক আছে। এটা পেশেন্ট পার্টির পারসেপশনের উপর ডিপেন্ড করে। কিন্তু আমার মনে হয় যে পেশেন্ট বা পেশেন্ট পার্টিরও এতটুকু বোঝা উচিত, যখন আমরা গভর্নমেন্ট ইনস্টিটিউশনে আসছি তখন অনেক পেশেন্টের লোড এখানে থাকে, অনেক পেশেন্ট এখানে ভর্তি হয়, অনেক পেশেন্ট এখানে এমার্জেন্সিতে থাকে। তো আমাদের যখন ডাক্তাররা একে না, আমরা জানি পেশেন্ট ইস্যু ডক্টর ইস্যু এত কম আমাদের হাসপাতালে। তো যখন ডাক্তাররা দেখেন, সবাইকে একসাথে একসাথে মিলেই দেখা হয়। কাউকে এইভাবে স্পেসিফিক ভাবে আলাদাভাবে বেশি ইম্পর্টেন্স দিয়ে দেখছি, কম ইম্পর্টেন্স দিয়ে দেখছি, এরকম কিন্তু আমাদের করা হয় না, ঠিক আছে। তো তাদেরকে একটু ভাবা উচিত যে ধৈর্য ধরা উচিত। আমাদের যে গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যেটা সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে ধৈর্য। তুই যে কোনো ধরনের গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যা, ধৈর্যটা খুব বড় ফ্যাক্টর একটা। আর একটা খুব কমন কোশ্চেন, যে
ডাক্তারদের হ্যান্ড রাইটিং এত খারাপ কেন? এটা কি ডাক্তাররা ইচ্ছে করে করে না কি, কেন ওটা? এই বিষয়ে আমি দ্বিমত, কারণ আমি নিজের হ্যান্ডরাইটিং দেখাতে পারি। দেখ, ইচ্ছে করে করে কিনা জানি না, বাট আমি এতটুকু বলতে পারি, তুই যদি নিজের হ্যান্ডরাইটিং ঠিকঠাক রাখতে চাস তুই রাখতে পারিস। আমার হ্যান্ডরাইটিং মানে আমার যতদূর মনে হয় যে ভালো, এখনো পর্যন্ত ঠিকঠাক রয়েছে। এবার দেখা যাক কি হয় ভবিষ্যতে। এখন ডিগ্রিটাও ছোট, তাই হ্যান্ডরাইটিং হয়তো অতটা চেঞ্জ হয়নি। তো ডিগ্রি বড় হলে কি হবে জানি না, সেটা নিয়ে আমি আর এখন আলাদা কিছু মতামত দিতে পারছি না। বাট হ্যান্ডরাইটিং ঠিক করে রাখতে চাইলে ঠিক করে রাখা যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে, গভর্নমেন্ট হসপিটাল গুলো এত নোংরা কেন? মানে এটা দায় কার? পেশেন্টের, না ডাক্তারের, না হসপিটাল অথরিটির, না সরকারের? কার দায়টা কার? আরেকটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। সত্যি কথা বলতে দেখ, প্রত্যেকের নিজের নিজের দায়িত্ব রয়েছে। একটা ডাক্তারের যেরকম যখন আমি নিজের দিক থেকেই বলছি, আমি যেহেতু ডাক্তার, আমি ডাক্তারের কথাটা বলছি প্রথমে। ডাক্তারের প্রত্যেকটা মানে আমাদের যেরকম কালার কোডিং যে ডাস্টবিনসগুলো থাকে, সেই অ্যাকর্ডিংলি আমাদেরকে মানে নিজেদের যে ওয়েস্ট প্রোডাক্টসগুলো সেখানে অ্যাকর্ডিংলি ফেলা উচিত। ঠিক আছে, অনেক সময় আমাদের তাড়াহুড়োতে সেটা হয় না। ঠিক আছে, মোস্টলি আমরা চেষ্টা করি, বাট অনেক সময় এমন হয় যে ওটা সম্ভব হচ্ছে না, অনেক ভিড় থাকে, হয় না সম্ভব। সেকেন্ডলি আসছি পেশেন্ট পার্টির। পেশেন্ট পার্টি আমি তাকে এক্সপেক্ট করতে পারি না, মানে তার ব্যাকগ্রাউন্ড আমাকে দেখতে হবে যে সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সে তার পেশেন্টের কন্ডিশন কেমন নিয়ে আসছে। এই ধরনের সিচুয়েশনে আমি এক্সপেক্ট করতে পারি না যে সে সেই কন্ডিশনে নিজের পেশেন্টের কথা মাথায় রেখে, নিজের ব্যাকগ্রাউন্ডের কথা মাথায় রেখে সে হসপিটালের চত্বরকে পরিষ্কার করে রাখবে। হতেই পারে যে সে নোংরা করে রাখছে। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন চেষ্টা করে যতদূর সম্ভব হয়, দুবেলা তিনবেলা যতদূর সম্ভব হয় পরিষ্কার করার চেষ্টা করে, এবং আমরা যখন ডেকে বলি যে পরিষ্কার করার কথা, তারা করে দেয়। ঠিক আছে, তো এইটাতে মানে কালেকটিভ একটা আমাদের এফোর্ট দরকার। বোথ পেশেন্ট পার্টি, ডক্টরস আর তোর গিয়ে অ্যাডমিনিস্ট্রেশন, তিনটেরই কালেকটিভ একটা এফোর্ট দরকার, যাতে আমরা হসপিটালকে আরো পরিষ্কার রাখতে পারি। হসপিটালের ক্লিনলিনেস সম্পর্কে আমাদের আরো অ্যাওয়ারনেস বাড়ানো দরকার, এটা বলে আমি মনে করি। নেক্সট, যে সাধারণ মানুষের একটা খুব কমন কমপ্লেন থাকে ডাক্তারদের প্রতি, যে এখনকার ডাক্তাররা অন্যান্য স্ট্রিমের ডাক্তার, মানে আমাদের অল্টারনেটিভ মেডিসিনের ডাক্তারদের থেকে আমাদের যে মডার্ন মেডিসিনের ডাক্তাররা এখনকার দিনে কিছু সাধারণ কিছু হলেও প্রচুর মেডিসিন লেখে, ঠিক আছে, প্রচুর টেস্ট লেখে। তো তাদের ধারণা যে এগুলো থেকে ব্র্যান্ডের তরফ থেকে কমিশন পাওয়া যায়, ল্যাবের তরফ থেকে কমিশন পাওয়া যায়, সেই জন্য ইচ্ছে করে লেখে। তো এটাতে তুমি কি বলবে? দেখ, আমি আপাতত আমি আবার নিজের পার্সোনাল দিক দিয়ে বলছি যে আমি আজ পর্যন্ত খুব কম ব্র্যান্ডের নেম জানি। আমি যখনই প্রেসক্রাইব করি, কম্পোজিশনের নেমই প্রেসক্রাইব করেছি এখন পর্যন্ত। ইভেন এমন সমস্যাও হয় যে বাড়ির লোকেরা যখন জানতে চায় কি ওষুধ খাবো, তখন আমি যখন ওষুধের নাম বলি তারা হয়তো জানতে পারে না, তারা আমার থেকে বেশি ব্র্যান্ডের নেম জানে, আমি হয়তো তার থেকে কম জানি। এমনও হয়েছে যে এমন একটা ব্র্যান্ডের নেম তারা আমাকে পাঠিয়েছে, আমি সেটা জানি না সেটা কম্পোজিশনে কি রয়েছে। আমাকে গুগলে সার্চ করে বা আমাদের ড্রাগের অ্যাপস রয়েছে সেখানে সার্চ করে দেখতে হচ্ছে কম্পোজিশন কি রয়েছে। আমি ড্রাগটা জানি যে ড্রাগের কম্পোজিশন, মানে যে কম্পোজিশন আছে সেটা জানি, সেটা কাজ কি জানি, বাট ওই স্পেসিফিক যে ওষুধটার নাম, ওই ব্র্যান্ড নেমটা আমার জানা নেই। ঠিক আছে, তো এরকম মানে সবসময় এই অ্যালিগেশনটা ঠিক না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়, বাট সবসময় ঠিক না। এটা হচ্ছে ওষুধের দিকটা গেল। সেকেন্ড কথা হচ্ছে টেস্টের কথা। আমরা সবাই যখন কোনো চিকিৎসা করতে নিই, তখন চেষ্টা করি যতটা সম্ভব পেশেন্টের ভালোর কথা ভেবে করতে, পেশেন্টকে যতটা সম্ভব অ্যাকিউরেট ট্রিটমেন্ট দিতে, যাতে কোনো নেগলিজেন্সের কোনো কোয়েশ্চেন না আসে। ঠিক আছে, এবং যখনই আমি অ্যাকুরেসির কথাটা বলছি, তখনই তার সাথে ইনভেস্টিগেশনসগুলো কিন্তু উঠে আসছে। বিকজ তুই যতটা বেশি মানে যত বেশি ইনভেস্টিগেশন ওরিয়েন্টেড তোর মানে দেখ, ক্লিনিক্যালি একটা ডায়াগনোসিস তো করবি, তার সাথে সাথে ইনভেস্টিগেশন তোকে সাপোর্ট করবে। ইনভেস্টিগেশনের কাজে তোকে তোর যে ডায়াগনোসিস সেটাকে সাপোর্ট করা। তো সেই সাপোর্টের কাজটা যদি ইনভেস্টিগেশন না করতে পারে, মানে ইনভেস্টিগেশন যদি আমরা না করতে দিই, আমরা যদি শুধুমাত্র ক্লিনিক্যাল ডায়াগনোসিসের বেসিসেই করি, এবার আমাদের প্রত্যেকের কিন্তু ক্লিনিক্যাল আই সেম নয়, প্রত্যেকের এক্সপিরিয়েন্স সেম নয়, প্রত্যেকের ক্লিনিক্যাল আই সেম নয়। তো সেই বেসিসে কিন্তু একটা ডিসক্রিমিনেশন চলে আসে, যে আমি একটা পেশেন্টকে যেভাবে যে রোগটা ট্রিট করছি, আমার থেকে সিনিয়র হয়তো তার থেকে আরো অনেক বেশি জিনিসের কনসিডারেশনে রেখে, ক্লিনিক্যাল ভিউতে রেখে জিনিসটাকে ট্রিট করছে। ঠিক আছে, হ্যাঁ, এক্সপিরিয়েন্স যত বাড়ে এই টেস্টের পরিমাণ তত কমতে থাকে, এটা ঠিক। ঠিক আছে, বাট এমন নয় যে টেস্ট মানে এমন নয় যে টেস্ট অযথাভাবে করতে দেওয়া হয় বা অযৌক্তিকভাবে করতে দেওয়া হয়। ঠিক আছে, টেস্ট করতে দেওয়া হয় টু এস্টাবলিশ আওয়ার ডায়াগনোসিস অনলি।
এখনকার দিনে দেখতে পাই যে একটা ট্রেন্ড আছে আমাদের স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে যে কিছু হলেই মানে যদি সিরিয়াস কিছু হয় তাহলে ভেলোরে চলে যায় কিংবা নেপালে ট্রিটমেন্ট করাতে চলে যায়। তো কেন মানে আমি রিসেন্টলি একদিন একটা পেশেন্টের সাথে কথা বলছিলাম, সে বলছে যে আমাদের এখানে ভালো ট্রিটমেন্ট করে না, আরো বেশি দাম, মানে ফিজ, মানে ট্রিটমেন্টের কস্ট অনেক বেশি, ওখানে অনেক সিস্টেমেটিক্যালি করা যায়। একটা ট্রাস্ট ইস্যুও দেখছি তৈরি হচ্ছে যে ওখানে বলছে নাকি ওখানকার ডাক্তাররা বেশি ভালো। তো এখানে এরকম কি কোয়ালিটির কোনো ডিফারেন্স আছে আমাদের এখানকার ডাক্তার আর ওখানকার ডাক্তারের, না মানে না ওখানকার মানে ভেলোর বা নেপালে কি এমন আছে যেটা অ্যাট্রাক্ট করছে বেশি পেশেন্ট পার্টিকে? নেপাল হয়তো হবে না, ওটা মণিপাল হতে পারে যতদূর সম্ভব। হ্যাঁ, মণিপাল বা ভেলোর বা তুই যেগুলো মানে ব্যাঙ্গালোর এগুলোর নিমহ্যান্সের কথা যেটা বলে লোকে, এগুলোর অবভিয়াসলি সিস্টেম্যাটিক ওয়েতে করা হয় ঠিক, বাট এখানে পৌঁছতেও অনেকটা সময় লাগে পেশেন্টের। বাট একটা জিনিস আমি বলবো যে আলটিমেটলি আমরা থ্রু আউট দ্য এমবিবিএস বা এমডি বা পোস্ট এমডি লাইফে কিন্তু সেম সিলেবাস সেম কোর্স সিলেবাস ফলো করে থাকি, ঠিক আছে? তো ডিফারেন্স যে আকাশ বা পাতালের ডিফারেন্সের মতো হবে সেরকম কিন্তু নয়। এটা হতে পারে যে 19-20, সেটা সম্ভব, সেটা পেশেন্ট লোডের উপরও অনেকটা ডিপেন্ড করে, কিন্তু এমন হবে না যে একটা 10 একটা 20। তো আমি এই জিনিসটাতে অসম্মত যে আমাদের এখানে কোয়ালিটি খারাপ বা আমাদের এখানে সেইভাবে ট্রিটমেন্ট হয় না। ঠিক আছে, আমাদের এখানে বিভিন্ন কমপ্লেক্স রোগের চিকিৎসা হচ্ছে, আমাদের এখানে বিভিন্ন কমপ্লেক্স সার্জারিজ হচ্ছে। তোরা নিশ্চয়ই খবরের কাগজে আপডেটস রাখিস, বিভিন্ন ধরনের ট্রান্সপ্লান্টেশন আমাদের এখানে হচ্ছে রিসেন্টলি, বিভিন্ন ইমপ্ল্যান্টস বসছে আমাদের এখানে গভর্নমেন্ট হসপিটালে। তো আমাদের এখানে যদি ব্যবস্থা খারাপ থাকতো বা আমাদের এখানে যদি কোনো ধরনের মানে কোয়ালিটির কোনো ধরনের কোনো কম কম থাকতো সেই দিক থেকে, তাহলে কিন্তু এই জিনিসগুলো আমাদের এখানে সম্ভব হতো না, ঠিক আছে? তো কোয়ালিটিতে কোনো ডিফারেন্স আছে বলে আমার মনে হয় না। যদি থাকেও সেটা 19-20, সেখানে একটা সিস্টেম্যাটিক প্রসেসে করা হয়, সেটা ঠিক। আমাদের এখানের যে প্রসেস সেটাও সিস্টেম্যাটিকই, কিন্তু অনেক সময় পেশেন্টের লোডে সেই যে মানে কি বলবো, সেই যে ডিকটাম রয়েছে একটা, সেই ডিকটামকে আমরা হয়তো ফলো করতে পারি না। আমরা ডিকটামের বাইরে গিয়েও কিছু কিছু জিনিস ট্রাই করি অনেক সময়। কিছুদিন আগে একটা খুব উম, ঘটনা ঘটে গেছিল যাদবপুরে, ঠিক আছে, যেটার জন্য এখন ধরো সিনিয়র জুনিয়র মানে সিনিয়রদের সম্পর্কে একটা ভ্রান্ত মানে উম, একটা কি বলবো, একটা ধারণা তৈরি হয়েছে স্পেশালি ইয়ের অভিভাবকদের, ঠিক আছে। তো তোমার কি মনে হয় একটা কলেজে, সেটা ধরো আমাদের স্পেসিফিক্যালি যদি মেডিকেল কলেজে ধরি, একটা কলেজে সিনিয়র জুনিয়রের রিলেশনশিপটা কিরকম হওয়া উচিত, আর মানে ইম্পর্টেন্সটা কিরকম, মানে একটা ধরো এখানে তো নতুন স্কুল মানে নতুন কলেজ আর পুরোনো কলেজের পার্সপেক্টিভটাও চলে আসছে, তো সিনিয়রদের এখানে রোল কি? দেখ, সিনিয়র জুনিয়রদের মধ্যে কর্ডিয়াল রিলেশন থাকা উচিত, ঠিক আছে? আমার সাথে আমার জুনিয়রদের কেমন সম্পর্ক সেটা দেখলে তুই বুঝতে পারবি। আমার সাথে আমার সিনিয়রদের সম্পর্কটাও সেরকম, আমাকে আমার সিনিয়ররাও সেভাবেই আহ, আমার সাথে সেভাবে বিহেভ করেছে, তার জন্যই আমার আমার জুনিয়রদের সাথে এইভাবে বিহেভ করা পসিবল। তো এই জিনিসটা পুরোপুরি আসছে মিউচুয়াল রেসপেক্ট থেকে। একটা সিনিয়রের মানে একটা জুনিয়রের যেমন একটা সিনিয়রকে রেসপেক্ট করা উচিত, একটা সিনিয়রেরও আমার মনে হয় তার জুনিয়রের প্রাইভেসি বা তার জুনিয়রের লাইফ সম্পর্কে একটা বেসিক রেসপেক্ট রাখা উচিত। তো মিউচুয়াল রেসপেক্টটা যদি না থাকে তাহলে এই জিনিসটা মানে খারাপের দিকে এগোয়, যে জুনিয়র সিনিয়রদের সম্পর্কটা খারাপ হয়। হ্যাঁ, মিউচুয়াল রেসপেক্ট যদি থাকে, তুই যদি মিউচুয়াল মানে তুই যদি যে সিনিয়রকে তুই ভালো বলে ভাবছিস, তোর সিনিয়রটাও তোকে সেম ভাবে বিহেভ করে, তাহলে তোর দিক থেকেও সেই পজিটিভ ইম্প্যাক্টটা আসবে বলে আমার মনে হয়। তো অবশ্যই তুই একটা নতুন জায়গাতে যখন যাচ্ছিস, তোর সিনিয়রদের অনেকটা রোল আছে তোর ক্যারেক্টার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তোর এইখানে কিভাবে তুই কি লাইফ লিড করছিস তার উপরে তার ইনফ্লুয়েন্স থাকে অনেকটা। তো আমাদের এখানে আমি এখন পর্যন্ত যতগুলো সিনিয়রের সাথে আমার ইন্টারাকশন হয়েছে, তার প্রত্যেকেই মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলছি, তারা কিন্তু প্রত্যেকেই আমার দিক থেকে আমাকে অনেক হেল্প করেছে, অ্যান্ড আমার জন্য সেটা খুব পজিটিভলি একটা ইম্প্যাক্ট ফেলেছে। তো আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, সিনিয়র জুনিয়র রিলেশনশিপ আমি খুব ভালো পেয়েছি। আমি তাই চেষ্টা করি আমার জুনিয়রদেরকেও সেরকমভাবেই ট্রিট করার। জানি না কতটা সম্ভব হয়, সেটা তোরা বেটার বলতে পারবি। না, এটা তো আমি এখনই বুঝতে পারছি 2 বছরের যে একটা সিনিয়রের দরকার আছে। হ্যাঁ, যে একটা পুরোনো কলেজের ইম্পর্টেন্স মানে হতে পারে ইনফ্রাস্ট্রাকচার যারা নতুন কলেজগুলো সেগুলো হয়তো বেটার, কিন্তু পুরোনো কলেজের এই যে সিনিয়রদের যে হেল্পটা এটা দরকার আছে, কারণ
আমাদের ফিল্ডে স্পেশালি কানেকশনের দরকার। এবারে আমরা একটু মেডিকেল স্টুডেন্টদের পার্সপেক্টিভে কথা বলি, ঠিক আছে? যে তুমি এখন হাউস টপ করছো, এই আমাদের আমি গোটা ওয়েস্ট বেঙ্গলের হিসেবে বলছি না, শুধু আমাদের যদি বর্ধমান মেডিকেল কলেজে বলি, বর্ধমান মেডিকেল কলেজে কটা হাউস স্টাফ সিট আছে? হ্যাঁ, আর মানে এই হাউস স্টাফ যারা করতে চায় তাদের মানে কি ক্রাইটেরিয়া কি? দেখ, বর্তমানে আমাদের বছরে টোটাল সিট হচ্ছে ৭২টা ছিল, 72 সিটস। আর হাউস স্টাফশিপের ক্রাইটেরিয়া বলতে তোর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে, তোর একটা সার্টেন মার্কস থাকতে হবে, ঠিক আছে? এবার তার উপর র্যাঙ্কিং বেসিসে সিলেকশন হয়। এবার আমি যেহেতু বললাম ৭২টা সিট, 72 সিটস, তো 72 সিটসের মানে র্যাঙ্ক, মানে সেরকম একটা র্যাঙ্ক লিস্ট বেরোয় আমাদের। সেই র্যাঙ্ক লিস্টে মার্কস ইনক্লুডেড থাকে ক্লিনিক্যাল সাবজেক্টসগুলো বলতে আমি বলতে চাইছি ফাইনাল ইয়ারের সাবজেক্টস, সার্জারি, মেডিসিন, গাইনিওপস, পেডিয়াট্রিক্স, তার সাথে হচ্ছে আইএন মানে অপথ্যালমোলজি অ্যান্ড ইএনটি। এই সাবজেক্টসগুলো মার্কসগুলো অ্যাড হয়। তার সাথে কোনো অনার্স পেয়ে থাকলে কেউ সেই মার্কসটা অ্যাড হয়, কেউ যদি কোনো সাপ্লি পেয়ে থাকে সেই মার্কসটা সাবস্ট্রাক্ট হয়। তো এরকম করে একটা র্যাঙ্ক লিস্ট বের হয়। সেই র্যাঙ্ক লিস্টের বেসিসে কাউন্সেলিং হয়, কাউন্সেলিংয়ের বেসিসে তারপর কে কোন ডিপার্টমেন্ট পাবে তার উপর গিয়ে তখন ডিসাইড করা হয় যে কে কোন ডিপার্টমেন্টে হাউস স্টাফশিপ নিচ্ছে। আর একজন ইন্টার্নশিপে যে আছেন, বা একজন ইন্টার্নের হসপিটালের রোলটা কি, একজন হাউস স্টাফের রোলটা কি? দেখ, একজন ইন্টার্নের যে ডিউটি, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ডিউটি থাকে। ইন্টার্নের রোল বলতে দেখ, আমি নিজে যতটুকু ইন্টার্নশিপের টাইমে যা করছি আমি তার বেসিসে বলছি। তোকে তোর সিনিয়র একটা ওয়ার্ক লিস্ট ধরিয়ে দেবে, ঠিক আছে? সেই ওয়ার্ক লিস্টে ব্লাড ওয়ার্কস থাকবে, বিভিন্ন ধরনের ইকুয়েশনস থাকবে, সেগুলো করা তোর কাজ, ঠিক আছে? তার সাথে সাথে পেশেন্ট কেয়ারও তোকে শিখতে হবে। ইন্টার্নশিপ হচ্ছে সেই ফার্স্ট তোর এক্সপোজার, যেখান থেকে তুই পেশেন্টটার সম্পর্কে কতটা বেশি কনসার্ন তুই নিজেকে ছেড়ে আনতে পারবি, ঠিক আছে? তোর রেসপন্সিবিলিটি কতটা ডেভেলপ করছে তুই সেখান থেকে জানতে পারবি। তুই এমন হতে পারে যে তুই জাস্ট ওয়ার্ক লিস্ট শেষ করেছিস, ওয়ার্ক লিস্টের কাজ খুব ভালোভাবে করে বেরিয়ে গেছিস, ঠিক আছে? বাট ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্যাট পেশেন্ট, ঠিক আছে? তুই সেই পেশেন্টের হিস্ট্রি জানিস না, তুই সেই পেশেন্টের কী কী প্রবলেম এখন হচ্ছে সে তার সম্পর্কে তোর আইডিয়া নেই, ঠিক আছে? তো আমি বলবো ইন্টার্ন হিসেবে তোর যেরকম ওয়ার্ক লিস্ট পূরণ করা কাজ, ঠিক সেরকমই তোর বিভিন্ন জিনিস শেখাটাও কাজ, ঠিক আছে? তোর শেখার কিন্তু সময় সবথেকে ভালো ইন্টার্নশিপে। তুই বিভিন্ন জিনিস, তুই সার্জিক্যাল প্রসিডিওর বল, তুই মেডিসিন, কোন ড্রাগের মানে কোন রোগের ট্রিটমেন্ট কিভাবে করবি, কোন অ্যাপ্রোচে তুই ট্রিটমেন্ট করবি সেটা বল। বা তুই গাইনি অবসের কথা বলতে পারি, গাইনি অবসে বিভিন্ন ওটি অ্যাসিস্টের কথা বল, বা সার্জারিতে বিভিন্ন ওটি অ্যাসিস্টের কথা বল। এগুলো সব কিছুই কিন্তু শেখার এক্সপোজার যেমন রয়েছে, তো আমাদের ইন্টার্ন হিসেবে কাজ হচ্ছে সিনিয়রদেরকে যাচিয়ে জিজ্ঞেস করা যে কেন করছি জিনিসটা। আমি একটা ব্লাড ইনভেস্টিগেশন ধরে পাঠাচ্ছি, সেই ব্লাড ইনভেস্টিগেশনে সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, কিডনি, এলএফটি এগুলো রয়েছে, সিআরপি রয়েছে, আমি কেন সেই ইনভেস্টিগেশনগুলো পাঠাচ্ছি, ঠিক আছে? কোনো স্পেশাল ইনভেস্টিগেশন থাকলে সেটা আমি কেন পাঠাচ্ছি, ঠিক আছে? এই জিনিসগুলো আমার জানাটা যেমন দায়িত্ব সিনিয়রদের কাছ থেকে, যদি আমি না জেনে থাকি আগে থেকে, সিনিয়রদের কাছ থেকে আমার জানতে হবে। আর পেশেন্ট কেয়ার আমাকে জানতে হবে, পেশেন্ট কেয়ার সম্পর্কে শিখতে হবে। আর সব থেকে বেশি যে জিনিসটা করে ইন্টার্নশিপ, সেটা তোকে সোশ্যালাইজ করে, ঠিক আছে? সোশ্যালাইজেশনের ওয়ান অফ দ্য বেস্ট প্রসেস হচ্ছে ইন্টার্নশিপ। এটা মানে তোকে বলতে পারিস তো, তোকে জেন্ডার দিক থেকে সোশ্যালাইজেশন করে, তোকে যেরকম প্রফেশনাল দিক থেকে সোশ্যালাইজ করে, ঠিক আছে? তো সোশ্যালাইজেশনের একটা দিক হচ্ছে ইন্টার্নশিপ, মানে তুই ইন্টার্নশিপে সোশ্যালাইজ করতে পারবি খুব ভালো করে, আর সেইভাবেই তুই সেটাকে ইউজ কর, সেইভাবেই তুই সেটাকে ইউটিলাইজ কর। এটা আমি তোদেরকে সাজেশন দেবো, বিকজ তোরাও একটা টাইমে গিয়ে এই সিচুয়েশনে পৌঁছবি। হ্যাঁ, তো নেক্সট আমার যে কোশ্চেনটা হবে, তুমি দাদার আর একটা পরিচয় হচ্ছে, দাদা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে। তো এমবিবিএস এর পরে ইউপিএসসি একটা হার্ডকে স্ট্রিম, মানে বেশিরভাগ মেডিকেল স্টুডেন্টরাও শুনে অবাক হয় যে এমবিবিএস একটা নিট ইউজি ক্র্যাক করে এসে এত কঠিন একটা টাফ টাফ ক্র্যাক করেছে, আবার আর একটা টাফ এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া কেন? মানে ঠিকই তো চলছিল, এমবিবিএস টা পাস হয়ে গেছে, এবার তো নিজে চাকরি করে বা প্র্যাকটিস করে ইনকাম করা যেত, বা পিজি, মোস্ট প্রবাবলি 90% কেসে পিজি করে, সবাই পিজির জন্য প্রিপারেশন নেয়। তাহলে ইউপিএসসিটা কেন তোমার, কেন, মানে তোমার রিজনটা কি? দেখ, বেসিক্যালি ইউপিএসসি দেওয়ার ইচ্ছে আমার সেকেন্ড ইয়ারের মাঝখান থেকে, মানে কোভিড যে টাইম থেকে মেনলি শুরু হয়, সেই টাইম থেকে স্টার্ট হয়, ঠিক আছে? আর স্টার্ট হওয়ার পেছনে কারণটা অনেক ধরনের মিসম্যানেজমেন্ট দেখে।
তারপরে নিজের একটা ভিশন ক্লিয়ার হয়েছে, আমার কিছু কাজ করতে হবে, কিছু কাজ করা রয়েছে, যেটা হয়তো আমি শুধুমাত্র এই প্রফেশনের মধ্যে থাকলে করতে পারবো না। আমার কিছু এক্সট্রা পাওয়ার বল বা আমার এক্সট্রা কিছু লাগবে, যেটার জন্য আমার কিছু একটা করতে হবে, যাতে করে আমি সেই জিনিসগুলো ফুলফিল করতে পারি। অ্যান্ড ইউপিএসসি, তুই নিজেও জানিস, ইউপিএসসির যে এন্ড রেজাল্ট যদি সেটা পজিটিভ হয়, ইট উইল ল্যান্ড ইউ ইনটু আ কমপ্লিটলি ডিফারেন্ট ডোমেন। তোর কাছে অনেক কিছু করার পাওয়ার থাকবে, তুই চেঞ্জ করতে চাস, ইউ ক্যান চেঞ্জ মেনি থিংস। হ্যাঁ, এটা অনেকেরই কোয়েশ্চেন আসবে যে যদি এতই মানে চেঞ্জ করার থাকতো, তাহলে এতদিনে অনেক কিছু চেঞ্জ হতে পারতো। অবভিয়াসলি দেখ, আমরা একটা স্লো গ্রোয়িং নেশন, আমাদের দেশের পপুলেশন অনেক বেশি, অ্যান্ড উই আর স্লোলি গ্রোয়িং। তো এখানে তুই চেঞ্জটা একদিনে দেখতে পাবি না বা 2 বছর দেখতে পাবি না, তোকে চেঞ্জ লক্ষ্য করতে ইউ উইল হ্যাভ টু লুক ফর লং টার্ম এফেক্ট। তুই লং টার্ম এফেক্টে তুই কতটা কি চেঞ্জ করতে পারছিস, তার উপর তোর এফেক্টিভনেসটা ডিপেন্ড করছে। তো আমি সেরকম একটা কিছু চেঞ্জ করতে চাই, আমার মনের মধ্যে রয়েছে। এবার সেটা পূরণ হলে আমি পরে কখনো জানাবো অবশ্যই, বাট এখন আমি সেটা নিজের মনের মধ্যেই রাখছি। তো যারা ধরো তোমার মতো চাই এমবিবিএস এর পরে ইউপিএসসি করতে, তুমি কি ইউপিএসসি প্রপারটা করবে না ইউপিএসসি সিএমএস টা? এটা একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, যে যারা ধরো প্রিপারেশন নিতে চায় তোমার মতো, তো তাদেরকে তুমি কিভাবে গাইড করবে? মানে তুমি এখন কিভাবে প্রিপারেশন নিচ্ছ যদি একটু বলো। দেখ, আমি নিজেরটা বলছি, আমি ইউপিএসসি সিএসসি মানে সিভিল সার্ভিসেস এক্সামিনেশন, যেটা তার জন্য প্রিপেয়ার করছি। অ্যান্ড এটার জন্য প্রিপেয়ার করার প্রসেস মানে তোকে ফার্স্টলি নিজেকে, তুই যদি একটা এমবিবিএস স্টুডেন্ট হোস বিশেষ করে, তোকে নিজেকে ক্লিয়ার থাকতে হবে, নিজের থট প্রসেসটা ক্লিয়ার থাকতে হবে যে তুই কি করতে চাস। তোর মাথার মধ্যে যদি একটু সামান্য পরিমাণেও যদি কোনো দ্বিমত থাকে যে না, আমার এই প্রফেশনে থাকলেই হয়তো বেটার হতো, আমি ইকোনমিক্যালি বল বা তোর সোশ্যালি বল, আমি অনেক বেটার জায়গাতে পৌঁছতে পারতাম, তাহলে আমার মনে হয় না তোর সেই দিকে এগোনো উচিত। আর প্রিপারেশনের কথাটা যদি বলি, তাহলে তোদের যদি কারো মাথায় থাকে এই সমস্ত জিনিস নিয়ে প্রিপেয়ার কর, তাহলে সেকেন্ড ইয়ার ইজ দ্য আইডিয়াল টাইম টু প্রিপেয়ার। বিকজ তোরা নিজেরাও জানিস যে ফার্স্ট ইয়ারে প্রচুর প্রেশার থাকে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, আননোন ডোমেন পুরোপুরি। তোরা হঠাৎ করে একটা বলতে পারিস যে ক্লাস 12-এর চটি বই থেকে শুরু করে তোরা এসে পৌঁছোস একটা সমুদ্রে, সেখানের কথা বাদ দিলাম আমি, সেই প্রেশারটা তোদেরকে হ্যান্ডেল করতে হয়। প্লাস ফার্স্ট ইয়ারে তোদের কলেজেরও আলাদা প্রেশার থাকে, কলেজে নতুন একটা পরিবেশ থাকে, সেই পরিবেশে তোদেরকে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। ফাইনাল ইয়ারে গিয়ে সেই প্রেশারটা আলাদা ধরনের প্রেশার হয়। ফাইনাল ইয়ারে তোরা সবচেয়ে সিনিয়র ব্যাচ, তোরা সবচেয়ে টাফ সাবজেক্টসগুলো নিয়ে তখন পড়াশোনা করিস। যে সাবজেক্টসগুলো সম্পর্কে তোদের ক্লিনিক্যাল স্কিলটা ডেভেলপ করাটা মানে সবথেকে বেশি দরকার বলে আমার মনে হয়, সেই সাবজেক্টগুলো তখন থাকে। মানে সেই সাবজেক্টসগুলো তোরা যদি ঠিকঠাক করে প্রিপেয়ার না করিস, ঠিকঠাক পড়া না করিস, তাহলে একটা টাইমে গিয়ে তোর নিজেকে ভয়ের মানে তোর একটা ভেতরে ভয়েডের সৃষ্টি হয়। তো আলটিমেটলি তুই যখন এই জিনিসটার দিকে যাবি, ইউপিএসসির দিকে যাবি, তোর সেকেন্ড ইয়ার ইজ দ্য আইডিয়াল টাইম টু স্টার্ট প্রিপারেশন। ফেজেস থাকে ইউপিএসসি প্রিপারেশনের। ইনিশিয়ালি তোর এনসিআরটিসগুলো খুব ইম্পর্টেন্ট আমার যা মনে হয়েছে এখন পর্যন্ত। এনসিআরটিগুলো প্রথমের দিকে শেষ করে নেওয়াটা বেটার। তারপরে তোর অ্যাডভান্স বুক বা কোনো কোচিং সেন্টারে যদি থাকে, অনলাইন বা অফলাইন, হোয়াট এভার ইট ইজ পসিবল, তো সেখানে জয়েন করা উচিত, বা সেখানে সেই অ্যাকর্ডিংলি তোর নিজের প্রিপারেশন মডিউলটাকে রাখা উচিত। এতগুলো সাবজেক্টস থাকে, তোকে অ্যাকর্ডিংলি টাইম ম্যানেজ করতে হবে, বিকজ তোর এমবিবিএস এর পড়াটাও রয়েছে, তোকে সেখানেও কিন্তু ভালো মার্কস, অ্যাটলিস্ট কিছু একটা মার্কস তোকে আনতে হবে টু পাস দ্য এক্সাম। তো তোর টাইম কি করে ম্যানেজ করছিস? আমার সেকেন্ড ইয়ার থেকে টাইম ম্যানেজমেন্ট এইভাবে ছিল যে আমি টোটাল যে ধরে আমি টোটাল 6 আওয়ার্স পড়ছি, তার মধ্যে 4 আওয়ার্স আমি ইউপিএসসির জন্য পড়তাম, 2 আওয়ার্স আমি এমবিবিএস এর জন্য পড়তাম। মানে এটা আমি এভারেজ বলছি, কোনো দিন সেটা বেশি হতো, কোনো দিন সেটা কম হতো, এরকম হতো। আর একটা হ্যাবিট ডেভেলপ করতে হবে, সেটা যা বুঝতে পেরেছি, সেটাতে নিউজ পেপার পড়ার, ঠিক আছে? বিকজ তুই যখন এক্সাম দিবি, আমি নিজের কথাই বলছি, আমি যখন এক্সাম দেবো গিয়ে, তখন সেই 1 বছর বা 2 বছরের কারেন্ট জিনিসগুলোটাই কিন্তু মেন ডিফারেন্সটা ক্রিয়েট করবে, যে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে সে কতটা কি জানে বা কতটা কি নলেজ রয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান অফ দ্য মেজর থিং। আর বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, তার মধ্যে স্ট্যাটিক সাবজেক্ট থাকে, কিছু ডাইনামিক সাবজেক্ট থাকে। স্ট্যাটিক সাবজেক্টসগুলো তোর যত তাড়াতাড়ি শেষ করে নেওয়া পারবি, যত তাড়াতাড়ি শেষ করতে, তত তোর বেটার। আর যতটা ডাইনামিক সাবজেক্ট হবে, তোকে যেহেতু ওটা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে লিঙ্ক করতে হবে জিনিসগুলোকে, তোর নোটস মেকিং ওটা এফেক্টিভলি করতে হবে।
সেখানে তোর স্ট্যাটিক সাবজেক্টসগুলো তোর বই দিয়েই কাজ চলে যায়, তো আলাদাভাবে নোট মেকিং করতে হয় না। কিন্তু ডাইনামিক সাবজেক্টগুলো তোকে নোট মেকিং নিয়ে একটা চাপ থাকে। ইউপিএসসি তে কি তুমি এমবিবিএস করেছো বলে কি আলাদাভাবে কোনো স্পেশাল কোনো কিছু আছে, মানে এক্সট্রা মার্কস বা এরকম কিছু? না, ইউপিএসসিতে সেরকম কিছু এক্সট্রা মার্কস থাকে না। সেখানে একটা আইআইটি গ্র্যাজুয়েট যেমন সিমিলারলি একটা পাড়ার কলেজ থেকে পাস করা বিএসসি স্টুডেন্টও কিন্তু সেম। তো সেখানে এমবিবিএস বলে আলাদা কোনো এক্সট্রা মার্কস থাকে না। হ্যাঁ, তোর লাইফকে জানার বা লাইফের প্রতি পার্সপেক্টিভ আলাদা চেঞ্জ হয়ে যায়, দ্যাট উইল হেল্প ইন ইয়ার প্রিপারেশন। দ্যাটস ওয়াই আমরা দেখতে পাই যে ইউপিএসসির মোস্ট অফ দ্য সাকসেসফুল যারা মানে যারা ক্যান্ডিডেট তারা আইআইটি বা এরকম কোনো বড় ইনস্টিটিউশনে হয়, বিকজ তাদের একটা পার্সপেক্টিভ ডেভেলপ করে যায়। ঠিক আছে, তো এটা একটা তোর জাস্ট ওই পার্সপেক্টিভ তো ডেভেলপ করার জন্যই যা। আদারওয়াইজ ইউপিএসসি তোকে আলাদা করে কোনো প্লাস পয়েন্ট বা কোনো এক্সট্রা মার্কস দেবে না, বিকজ ইউ আর জাস্ট এন এমবিবিএস। তুমি কি শুধু ইউপিএসসি নিয়ে ফোকাস, না আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিসিএস এর জন্য বসবে আর কি? ওটাতে তো মানে ওটাতেও ইচ্ছা আছে। আপাতত তো আমি এই বছরের কথা বলছি, এই বছর আমি ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ করিনি। ইউপিএসসি এখন 2-3 বছর দেবো ভেবেছি, এবার দেখা যাক, যদি না হয় তাহলে একটা রয়েছে একটা ব্যাক অফ দ্য মাইন্ডে সেটা। বাট ইউপিএসসিটাই মেন ফোকাস, ডব্লিউবিসিএস এর কথা এখনো ভাবিনি। যদি ভাবিও এখন যে আমায় ডাব্লিউবিসিএস দিতে হবে, আমি সেটাকে জাস্ট একটা প্রিপারেটরি ফেজ হিসেবে নেব ফর ইউপিএসসির জন্য প্রিপারেশনের একটা কোয়েশ্চেন পেপার প্রিপারেশনের বেস হিসেবেই নেব। আলাদা করে অ্যাজ সাচ আমি তার জন্য আলাদা করে কোনো প্রিপারেশন এখন পর্যন্ত নিইনি, আর নেবও না নেক্সট 1-2 বছরে। যেহেতু তুমি ইউপিএসসি ধরো অ্যাসপিরেন্ট, ঠিক আছে, তো তোমার জন্য একটা কোশ্চেন আছে যে এখনকার দিনে পেশেন্টের হাতে ডাক্তারদের মার খাওয়া খুব কমন একটা, খারাপ কিন্তু খুব কমন একটা নিউজ, ঠিক আছে? তো কেন, মানে ডাক্তার পেশেন্ট রিলেশনশিপটার এত ডিগ্রেডেশনের কারণটা কি? দায়টা কার? পেশেন্ট পার্টির, না ডাক্তারের, না কার? সোশ্যাল মিডিয়ার। এই যে কোয়েশ্চেনটা তুই করলি, এটা পুরোপুরি সোশ্যাল মিডিয়া। মানে সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে একটা ডাক্তারকে পেশেন্ট পার্টি মারছে, বা একটা ডাক্তার বা পেশেন্ট পার্টির মধ্যে বচসা তৈরি হয়েছে। তার ব্যাকগ্রাউন্ড কি, কি নিয়ে সেটা শুরু হয়েছে, সেটা কোথায় গিয়ে শেষ হয়েছে, এগুলো সম্পর্কে আমরা কোনো কোয়েশ্চেন করি না বা কোনো আইডিয়া আমাদের থাকে না। কিন্তু এটা নিয়ে আমাদের একটা কমন পার্সপেক্টিভ চলে আসে যে ডাক্তাররা এরকমই বা পেশেন্ট পার্টিরা এরকমই। আমাদের ডাক্তারদের মধ্যে এরকম ধারণা থাকে যে পেশেন্ট পার্টি হয়তো আমাদেরকে মারতে আসবে, বা পেশেন্ট পার্টির মধ্যে একটা ধারণা থাকে ডাক্তার আমার পেশেন্টকে ঠিক করে দেখছে না, নেগলেক্ট করছে, বাইরে গেলে বেশি ভালো মতো দেখবে। এটা পুরোপুরি ক্রিয়েট করা সোশ্যাল মিডিয়ার জন্য। সোশ্যাল মিডিয়ার যেরকম পজিটিভ সাইন্স রয়েছে, এটা একটা নেগেটিভ সাইন্সের মধ্যে একটা। ঠিক আছে, তো সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটা এই ব্যাপারে কমাতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে যদি বলি, আমি অ্যাডমিনিস্ট্রেশনকে একটু বেশি স্ট্রং হতে হবে। কলেজের বা হসপিটালের আমাদের সিকিউরিটি গার্ডসদের নাম্বারস বাড়াতে হবে। ডক্টরসদের সিকিউরিটি কথা বেটার ভাবতে হবে। বেটার তোর ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে। যদি আমাদের হাতে যদি ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক না দেওয়া হয়, একটা ডাক্তার পেশেন্টকে বাঁচানোর জন্য অনেকটা চেষ্টা করে, বাট যদি তার কাছে ঠিকঠাক ইনফ্রাস্ট্রাকচার না থাকে, তার হাতে কিছু করার থাকে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এটা পুরোপুরি একটা কালেকটিভ মেথড। যেরকম অ্যাডমিনিস্ট্রেশনের দেখা দরকার, সিকিউরিটি বাড়ানো দরকার, ঠিক সেরকম সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটা আমার মনে হয় ওয়ান অফ দ্য মেজর থিং এখানে। যে সোশ্যাল মিডিয়া যেভাবে ইনফ্লুয়েন্স করে এই সমস্ত কেসগুলোকে, সেটা অনেক বাজে দিকে এগোচ্ছে জিনিসটাকে। তো তুমি এই যে একটা কনভেনশনাল পাথ থেকে সরে গিয়ে অন্য একটা স্ট্রিমে যাচ্ছ, পিচ না করে, ধরো তোমার ক্লাসমেটরা বা ব্যাচমেটরা এখন ধরো পিজির জন্য প্রিপারেশন নিচ্ছে, তো তোমার কি, মানে তোমার কিরকম ফিলিং হয়, বা তোমার মনে হয় না যে আমি, মানে নিজের উপর সেলফ ডাউট হয় না, বা তারা কিভাবে তোমার দিকটা দেখছে, মানে তুমি একটা অন্য লাইনে যাচ্ছ, সেটা তারা কিভাবে নিয়েছে? আমার পার্সোনালি ফ্রেন্ড সার্কেল খুবই ছোট, তো অ্যান্ড যে কজন ফ্রেন্ড আমার রয়েছে, খুব বেশি হলে 4-5 জন ক্লোজ ফ্রেন্ড রয়েছে যার সাথে আমার মানে ফ্রিকুয়েন্টলি এখনও কথা হয়। তো তাদের মধ্যে প্রত্যেকেই আমাকে এনকারেজ করে প্রতিটা পদক্ষেপে। ঠিক আছে, তো ইন্টার্নশিপের সময় যখন এমন হতো যে আমার ডিউটি থাকতো, তার সাথে আমার কোনো এক্সাম পড়েছে বা আমার কোনো ক্লাস পড়েছে, তারা আমাকে যথাসম্ভব চেষ্টা করেছে হেল্প করার। হ্যাঁ, তারা পিজির জন্য প্রিপেয়ার করছে এবং আমিও একটা জিনিসের জন্য প্রিপেয়ার করছি, দুটো আলাদা কমপ্লিটলি। আমার লেফট আউট ফিল হয় না, বিকজ তারা সেরকম কিছু ফিল করায় না আমাকে কোনোদিনও। আমরা যখন একসাথে বসি এখনো, উই আর লাইক আমরা সেই সেম ইন্টার্নশিপে যেরকম ছিলাম
এখনো সেরকমই রয়েছি বলে আমার মনে হয়। তো তারা সবসময় এনকারেজই করে গেছে আমাকে, সেটা আমি এমবিবিএস থেকে এইদিকে ডাইভার্ট হওয়ার জন্য বল, বা আমার ইন্টার্নশিপে আমার একটা টাইমের পর ডিফিকাল্টি হচ্ছিল দুটোকে একসাথে ম্যানেজ করা, তখন হেল্প করার নিয়ে বল, তারা হেল্প করেছে, তারা প্রচণ্ড হেল্প করেছে, তারা প্রচণ্ড এনকারেজ করেছে। তো তারা আমাকে কোনো লেফট আউট ফিল করায়নি, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে তারা একটা জিনিসের প্রিপারেশন করছে, আমার এই মানে এই এই ধরনের মেন্টালিটি নেই যে আমার তার প্রতি হিংসে রয়েছে, যে জিনিসটার জন্য আমার কখনো এরকম ফিল হয়নি যে আমার বন্ধু আমার থেকে আগে পেয়ে যাবে বা আমার বান্ধবী আমার থেকে আগে পেয়ে যাবে, তার জন্য আমার খুব কষ্ট হবে, আমার সেই জিনিসটা নেই। বিকজ আমি তাদের প্রতি কোনোদিনও জিলাসি নজর দিয়ে দেখিনি, বা আমার এই ধরনের কোনো মেন্টালিটি তাদের প্রতি কোনোদিনই তৈরি হয়নি। আমাদের 5 জন বা 6 জনের যাদের গ্রুপ রয়েছে, তারা কালেকটিভলি একে অপরকে হেল্প করি যতটা সম্ভব, যখন সম্ভব আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো এই ধরনের যে মেন্টালিটি আমাদের মধ্যে কোনোদিনই আসেনি, আর আশা করি কোনোদিনও আসবে না। আমি নেক্সট তো যেটা এবার নিট অ্যাসপিরেন্টের পার্সপেক্টিভে যদি তোমায় জিজ্ঞেস করি, যে তুমি যখন ঢুকেছিলে মেডিকেল কলেজে পরীক্ষা দিয়ে, আর ধরো এখন কিংবা আরো ধরো নেক্সট 5 ইয়ার্স পরে, কি প্রতি বছর তুমি দেখতে পাচ্ছ নিটের কিরকম ভাবে ক্রেজ বাড়ছে, এত এত ছেলে পরীক্ষা দিচ্ছে, আর প্রতি বছর প্রচুর সিটও বাড়ছে, তো কিন্তু পিজি সিট অতটা বাড়ছে না। তো তোমার কি মনে হচ্ছে যে ডাক্তারদের কি এমবিবিএসটা কি একটা স্যাচুরেশনের দিকে যাচ্ছে তোমার এই ইঞ্জিনিয়ারিং এর মতো? দেখ, ইঞ্জিনিয়ারিং এর মতো কিনা আমি বলবো না, কিন্তু দুটো ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তার দুটোই একটা যেহেতু প্রফেশনাল কোর্স, তো হ্যাঁ, এটা ঠিক যে এমবিবিএসও ধীরে ধীরে স্যাচুরেশনের দিকে যাচ্ছে। বাট এটা একটা পজিটিভ সাইন হচ্ছে যে গভর্নমেন্ট এই কাজটা করছে বা এই নাম্বার অফ সিটস ইনক্রিজ হচ্ছে, তার একটা বেসিক কারণ আছে। আমরা এতদিন ধরে বলে আসি বিভিন্ন টাইমে যে পেশেন্ট ইস টু ডক্টরসের যে রেশিওটা আমাদের এখানে, সেটা অনেক বেশি। একটা ডাক্তারের কাঁধে অনেকগুলো পেশেন্টের চাপ থাকে, সেটা হয়তো কমবে কোনোভাবে। হ্যাঁ, পোস্ট গ্র্যাজুয়েশনের সিট বাড়ছে না, সেটা একটা কনসার্নের বিষয়। বা পোস্ট গ্র্যাজুয়েশনের সিট যদি বাড়েও সেখানে সেই ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করা হচ্ছে না, সেটা আরেকটা চাপের বিষয়। তো এগুলোর দিকে লক্ষ্য করা উচিত। পোস্ট গ্র্যাজুয়েশনের সিটস অবশ্যই বাড়ানো উচিত কিছুটা, সেখানে ইনফ্রাস্ট্রাকচার শুধু সিটস বাড়ালে শুধু তোর চলবে না, তার সাথে ইনফ্রাস্ট্রাকচারকেও ডেভেলপ করতে হবে। সেরকম ইনফ্রাস্ট্রাকচার তোকে ডেভেলপ করার দিকে লক্ষ্য রাখতে হবে। প্লাস যে জিনিসটাকে এম করে এগুলো করা হচ্ছে, এত সিটস বাড়ানো হচ্ছে, সেটা যাতে ফুলফিল হয়। আমরা ফুলফিল বলতে বিভিন্ন ধরনের এই যে আচ্ছা, এই যে গভর্নমেন্ট সেট আপের যে আমরা বিভিন্ন আগে যেরকম যত ফ্রিকুয়েন্টলি গভর্নমেন্ট জব পাওয়া যেত এমবিবিএস করার পরে, এখন সে রিক্রুটমেন্ট কমে গেছে। সেটার দিকে যাতে লক্ষ্য দেওয়া হয়, যাতে করে আলটিমেটলি আমার পেশেন্ট ইস টু ডক্টরসের রেশিওটা সেটা যতটা কম করা যায় ততটার দিকে আমার টার্গেটটা। আর এর জন্য আমাকে কিন্তু গভর্নমেন্ট ডাক্তার বাড়াতে হবে। আর গভর্নমেন্ট ডাক্তার তখনই বাড়বে যখন গভর্নমেন্ট রিক্রুটমেন্ট দেবে। গভর্নমেন্টের রিক্রুটমেন্টটা ওয়ান অফ দ্য মেজর থিং এই ক্ষেত্রে। এমবিবিএস লাইফ তুমি কি পেরিয়ে এসছো, ঠিক আছে। একটা নিট অ্যাসপিরেন্ট প্রথম কলেজ লাইফে ঢুকে, ঠিক আছে, অনেক রিলেশন তৈরি হয়, ঠিক আছে। তো রিলেশন ডিউরিং এমবিবিএস, এটা তুমি কি বলবো, এটার মানে তুমি পক্ষে না বিপক্ষে? আর আর এটা বলবো যে তোমার তোমার এক্সপিরিয়েন্স থেকে বলো যে এটার কিরকম কনভার্সন রেট কিরকম? 50% আমার দিক থেকে। এবার বাকিটা জানি না কি কতটা কি তাই, বাট দেখ, প্রত্যেকের নিজেদের যখন একটা নতুন জায়গাতে আসছিস, প্রত্যেকের আমাদের একটা কম্প্যানিয়ন দরকার। সেটা একটা তোর মেন্টাল পিসের জন্য তুই এমন কাউকে দরকার যে যার সাথে তুই সবকিছু শেয়ার করতে পারবি। তার জন্য তোর রিলেশনে যাওয়াটা আমি বলবো না যে আমি এটা বলছি না যে অবশ্যই যা, বাট তোর যদি সেরকম কিছু নজরে থাকে তুই যেতে পারিস, লক্ষ্য করতে পারিস। বাট এমন নয় যে তোকে যেতেই হবে। তুই একাও থাকতে পারিস। তুই একা থেকে যদি নিজের একা থেকে যদি তুই নিজের সেলফ স্যাটিসফ্যাকশন পাস, তাহলে সেটাই বেটার। তোর এটা পুরোপুরি নিজের পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করছে। আর রিলেশনশিপ টেকা না টেকা এটা তো পুরোপুরি ডিপেন্ড করে দুটো পার্টনারের উপর। তারা কেমনভাবে নিজেদেরকে ভাবছে ফিউচারে, বা তারা কতটা কম্প্যাটিবল তার উপরে। তো এটা পুরোপুরি পার্সোনাল ব্যাপার। আমার নিজের ক্ষেত্রে তুই জিজ্ঞেস করলে আমার কনভার্সন রেট 50%। বেশিরভাগই বেশিরভাগই বলে আর কি, বা শোনা যায় যে
তোমার পোস্ট এমবিবিএস লাইফ নাকি খুব হেক্টিক, পার্সোনাল লাইফকে, ফ্যামিলিকে সেরকম ভাবে টাইম দেওয়া যায় না, বা নিজের কোনো প্যাশন থাকলে সেটাকে টাইম দেওয়া যায় না। তো এটা কতটা সত্যি, আর যদি কেউ চায় এমবিবিএস এর পরে নিজের কোনো ধরো প্যাশন আছে আলাদাভাবে, সেটাকে কিভাবে ফলো করবে? আহ, দেখ, পোস্ট এমবিবিএস লাইফ অবশ্যই হেক্টিক, বিকজ আমি নিজেরটার কথা যদি না বলি, অন্য মানে একটা বেসিক মডেল থেকে বলছি। একটা এমবিবিএস এর পরে একটা এমবিবিএস স্টুডেন্ট চেষ্টা করে নিট পিজি ক্র্যাক করার। তো তার জন্য তাকে একটা নির্দিষ্ট টাইম দিতে হয়, ঠিক আছে? এবার সেটা বাড়িতে যদি দেওয়া হয়, তাহলে মানে বাড়ির বাইরে যে সম্পর্ক রয়েছে সেখানে একটু ঘাটতি হয়। যদি বাইরের থেকে সে প্রিপারেশন করে, বাড়িতে না থেকে করে, তাহলে বাড়ির লোকেদের সাথে সেই ডিফারেন্সটা আসে, সেই টাইমের প্রবলেমটা আসে। তো আলটিমেটলি তুই একটা টাইমে গিয়ে এই টাইমে ফেস মানে করাটা স্বাভাবিক। এই জন্য অনেক মানে আমি যতদূর লক্ষ্য করেছি যে এই টাইমটাতে অনেক কিছু চেঞ্জ হয় আমাদের লাইফে, অনেক কিছু ভাঙে, অনেক নতুন জিনিস গড়ে। তো এটাকে পজিটিভলি একদিক থেকে নেওয়া উচিত, যে এই প্রেশারটা আমি এখন হ্যান্ডেল করছি, এটা আমাকে একটা টাইমে গিয়ে ফ্রুটফুল রেজাল্ট দেবে। আর সাথে করে হচ্ছে যে থাকলো নিজের প্যাশনকে ফলো করার কথা। আমি নিজের পার্সোনাল দিক থেকে বলছি, আমি যতটা সম্ভব চেষ্টা করি আমার প্যাশন বলতে আমার কয়েকটা হবি রয়েছে। তার মধ্যে একটা রান্না করা, তার মধ্যে কবিতা লেখা, গল্প লেখা, এগুলো। তার মধ্যে মাঝে মাঝে কিছুটা মানে যতটা সম্ভব হয় আবৃত্তি করা, আর ডিবেটসে পার্টিসিপেট করা, ক্রিকেট খেলাটা এখন অনেকটা কমে গেছে, আর পড়ানো, এই কয়েকটা হচ্ছে আমার হবির মধ্যে। ক্রিকেট খেলাটা ছাড়া বাকি মোটামুটি হবিসগুলোকে আমি চেষ্টা করেছি মেনটেন করার। তো ওটা পুরোপুরি তো নিজের মেন্টালিটির উপর ডিপেন্ড করছে, ঠিক কিভাবে হ্যান্ডেল করবি, টাইম ম্যানেজ কি করে করবি তার উপরে। ডিউটি করার পরেও তুই যদি চাস, তুই 1 ঘন্টা নিজের জন্য বার করতেই পারিস, তো নিজের হবিসের জন্য বার করতেই পারিস। তো আমাদের ইন্টারভিউ প্রায় শেষের দিকে। তো প্রথমে দাদাকে বলবো থ্যাংক ইউ তোমার টাইম দেওয়ার জন্য আমাদেরকে এতটা। আর যদি কারো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে করতে পারো, তাহলে আমি দাদাকে জিজ্ঞেস করে তোমাদেরকে সেরকম ভাবে রিপ্লাই দেবো। তো থ্যাংক ইউ।